দাঁড়াও, নেক্সট ক্লাস থেকে তোমাদের রেকর্ডের অপশন আমি বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, ব্যাক করো। গ্রাফ কি দেখা যায়? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, গ্রাফ দেখা যাচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে যে পোর্শনটুকু থাকবে দেখাচ্ছি, যে হচ্ছে ও থেকে এ পর্যন্ত, সেটুকু হচ্ছে তোমার ফুললি ইলাস্টিক রিজিয়ন। লাইক তোমার হচ্ছে একটা রাবারকে হচ্ছে তুমি এই পাশ থেকে একটা বল প্রয়োগ করতেছো। সাপোজ ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো। এই বল প্রয়োগ করার কারণে রাবারটা হচ্ছে একটু বিকৃতি ঘটবে। সাপোজ ধরো একটু লম্বা হয়ে গেল। আচ্ছা, এখন যদি তুমি এটার স্থিতিস্থাপক সীমা সাপোজ ধরো এই যে এই পর্যন্ত, তো স্থিতিস্থাপক সীমার আগ পর্যন্ত তুমি রেখে এটাকে টান দিতেছো। তো যদি টান দাও এবং এই বলটা যদি একসময় ছেড়ে দাও, তাহলে এটা কি হবে? এটা ঠিক আবার আগের পজিশনেই ব্যাক করবে। এই যে এই যেই পজিশন পর্যন্ত ছিল, ঠিক সেই পজিশন পর্যন্তই ব্যাক করবে। তার মানে এইটার প্রকৃতি এখনো পর্যন্ত চেঞ্জ হয়ে যায় নাই। এবং এই যে এই পোর্শনটুকু পর্যন্তকে বলা হয় সে মডুলাস অফ ইলাস্টিসিটি মেনটেন করে চলতেছে, বা যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইয়ংস মডুলাস। এই জিনিসটুকু, এই সূত্রটা সে মেনটেন করে চলতেছে। মডুলাস অফ ইয়ংস মডুলাসটা তোমাকে কিছুক্ষণ পরে বুঝাবো, মানে এর পরের সূত্রটা হচ্ছে ইয়ংস মডুলাস। আচ্ছা, তুমি যে বললা যে স্থিতিস্থাপক সীমা কোনটা, এই যে স্থিতিস্থাপক সীমা হচ্ছে এটার এই পর্যন্ত, যে একটা বস্তুকে তুমি যদি এফ বল প্রয়োগ করে হচ্ছে টান দাও এবং টান যদি ছেড়ে দাও, সাপোজ একটা বস্তুকে বল প্রয়োগ করে টানতেছো, তার সাথে সাথে এই যে দেখো এদিকে হচ্ছে বিকৃতি ঘটতেছে, এদিকে বিকৃতি ঘটতেছে, এবং তুমি যদি ছেড়ে দাও, এইখানে সাপোজ ধরো এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, এই জন্য তার বিকৃতি হচ্ছে এই পর্যন্ত ঘটলো। এখন যদি তুমি বলটা ছেড়ে দাও, তাহলে বস্তুটা ঠিক আগের পজিশনে এইভাবে ব্যাক করবে, এই দিক থেকে এই বরাবর নামবে। আচ্ছা, এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি জানি প্রথমে কি লিখছিলাম, ও এ এফ। এই যে এইখানে হচ্ছে এফ চিহ্নটা হবে, এই এই হলুদ ঘরটার এখানে হচ্ছে এফ চিহ্নটা হবে। তাহলে ও এ এফ, এইটুকু হচ্ছে আমাদের প্লাস্টিক রিজিয়ন। মানে প্লাস্টিক রিজিয়ন মানে? সরি সরি সরি, ইলাস্টিক রিজিয়ন। ইলাস্টিক রিজিয়ন মানে বস্তুটা রাবার ব্যান্ডের মতন ইলাস্টিসিটি মেনটেন করবে। যে রাবার ব্যান্ড একটা টেনে ধরলাম এবং রাবার ব্যান্ডটা ছেড়ে দিলাম, রাবার ব্যান্ডটা ঠিক এইখানে যদি টেনে ছেড়ে দিই, রাবার ব্যান্ড ঠিক আগের পজিশনে এই লাইনটা ধরেই ব্যাক করবে। যেই লাইন ধরে তার বিকৃতি ঘটছে, ঠিক সেই লাইন ধরেই সে আবার ব্যাক করবে। এটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা কোন পর্যন্ত? স্থিতিস্থাপক সীমা হচ্ছে এই যে এ পর্যন্ত। এইটুকু পর্যন্ত কি জি বুঝতে ভাইয়া। পারছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা জি আচ্ছা, এখন আসি যে সাপোজ ধরো তোমাদের হচ্ছে রাবার ব্যান্ডের স্থিতিস্থাপক সীমা ছিল এই পর্যন্ত। রাবার ব্যান্ডটা বা রাবার, এটাকে বল প্রয়োগ করতেছো এই বলে, এটা এত জোরে বল প্রয়োগ করলা যে সে তার স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে ফেলছে। এই যে এটা যদি স্থিতিস্থাপক সীমা ফেলে, তাকে এটা অতিক্রম করে ফেলছে, তখন রাবার ব্যান্ডটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে? রাবার ব্যান্ডটা আগে সাপোজ ধরো 2 মিটার ছিল, সে এখন 2 মিটার থাকবে না, সে একটু বড় হয়ে যাবে। সাপোজ ধরো 2.2 বা 2.3, আমরা ধরে রাখলাম 2.2 মিটার, একটু বড় হয়ে গেল। আগে ছিল 2 মিটার, এখন 2.2, তার মানে তার বিকৃতি কিন্তু ঘটে গেছে। আমরা নর্মালি দেখি যে মাথার চুলের মেয়েদের ব্যান্ড গুলা যদি হচ্ছে একটা সময় জোরে টান দেওয়া হয়, তাহলে সেটা অ্যাকচুয়ালি ওরকম বিকৃতি অবস্থায় থাকে। সেই বিকৃতি পোষণ কোনটুকু? এই যে সেই বিকৃতি পোষণটুকু হচ্ছে বিসি। এ পর্যন্ত হচ্ছে তার লিমিটেশন ছিল স্থিতিস্থাপক সীমা। এই সীমা অতিক্রম করে যখন অ্যাকচুয়ালি বল দিছো, তখন তার মধ্যে একটা বিকৃতি এসে গেছে, পার্মানেন্ট বিকৃতি। এই বিকৃতি পার্মানেন্ট, এবং বলটা যদি কখনো ছেড়েও দাও, এই রাবার ব্যান্ডটা কখনো হচ্ছে এই 2 মিটার পজিশনে কখনো ব্যাক করবে না। তার মানে এটা হচ্ছে তার পার্মানেন্ট বিকৃতি হয়ে গেছে। তার মানে আচ্ছা, বিসিটা হচ্ছে এখন তো তার পার্মানেন্ট বিকৃতি। পার্মানেন্ট বিকৃতি, ওকে। এখন ভাই, সাপোজ যদি ধরো, এখন ছিটকে পড়ে যায় ভাই, বুঝিনি, একটু যে জোরে। ওই যে ভাই আপনার হচ্ছে বেশি টান দেওয়ার ফলে ছিঁড়ে গেল। ছিঁড়ে যায়, হ্যাঁ হ্যাঁ, ওইটা জি আসতেছে, ওটা আসতেছে। আচ্ছা, সাপোজ ধরো এখন 2.2 মিটার, এটা হচ্ছে তার পার্মানেন্ট বিকৃতি, এটার মধ্যে হয়েই আছে, যে পার্মানেন্ট বিকৃতি 2.2 মিটার এটার মধ্যে হয়ে আছে। এখন তুমি চাচ্ছ এটাকে যদি একটু বল প্রয়োগ করো, তখন কি হবে? এটাকে যদি বল প্রয়োগ করো, তাহলে এইটার আবার আরেকটু বিকৃতি ঘটবে। আচ্ছা, কিন্তু এখন যদি আবার তুমি বলটা ছেড়ে দাও, এই বলটা সাপোজ ধরো 2.2 মিটার আদি বিকৃতি পার্মানেন্ট বিকৃতির মধ্যেও যদি আবার আরেকটু বল দাও,
তখন হচ্ছে একটু পরিমাণ এই যে বেড়ে গেল। এখন যদি তুমি বলটা ছেড়ে দাও তখন দেখা যাবে যে সে 2.2 মিটারের মধ্যে আবার ব্যাক করতেছে, কিন্তু সে কখনোই আবার 2 এর মধ্যে কখনোই ব্যাক করবে না, সে পার্মানেন্ট এই বিকৃতিটার মধ্যে আবার ব্যাক করার ট্রাই করবে। এখন সাপোজ ধরো এই পর্যন্ত এসে তার 2.2 হয়ে গেল, এরপরেও যদি তুমি আবার আরেকচুয়ালি বল দাও, তখন যদি ছেড়ে দাও তখন বস্তুটা দেখা যাবে যে বস্তুটা হচ্ছে ব্যাক করতেছে এই পথ বরাবর। এই পথ বরাবর এই ব্যাক করতেছে মানে এই পথ 2.2 বরাবর তে ব্যাক করতেছে, 2.2 তে। হ্যাঁ, আমি এটা আচ্ছা একটু বুঝাচ্ছি, একটু আমাকে বুঝাইতে দাও না। কালার চেঞ্জ হয় না কেন? ওকে, এইটা হচ্ছে তার 2, যেটা হচ্ছে তার আগের পজিশন ছিল এই যে এইখানে। এখানে অ্যাকচুয়ালি 0 মানে হচ্ছে যে এই 2টাকে অ্যাকচুয়ালি তার ইনিশিয়াল পজিশন, মানে এটাই তার একদম ইনিশিয়াল পজিশন 2 মিটার, এটাকে অ্যাকচুয়ালি 0 রেফারেন্স ধরা হয়। এবং যখন তার বিকৃতি ঘটলো এই যে এটা হচ্ছে তার 2.2, এবং এইদিকে গেলে হচ্ছে আমরা বিকৃতি পাবো, এইদিকে গেলে হচ্ছে আমরা বিকৃতি জিনিসগুলো পাবো। তাহলে দেখো যে বস্তুটার স্থিতিস্থাপক সীমা ছিল হচ্ছে 2 পর্যন্ত, এই 2 থেকে আরো তুমি বল প্রয়োগ করে ফেললা, সো এখানে তার বিকৃতি ঘটে গেল। এবং তখন যদি আবার একটু বল প্রয়োগ করো, সাপোজ ধরো আরেকটু বল প্রয়োগ করলাম, এবং তখন যদি বলটা ছেড়ে দাও, বস্তুটা ফিরার কথা ছিল কোন দিকে, এই দিক বরাবর, কিন্তু যেহেতু তার একটা পার্মানেন্ট বিকৃতি ঘটে গেছে এ পয়েন্টের ওই পাশে, সো তখন যদি বলটা টেনে একটু টানার পরে যদি বলটা তুমি হচ্ছে ছেড়ে দাও, তখন হচ্ছে বলটা এইভাবে ব্যাক করবে না, বস্তুটার এই ইলাস্টিসিটি গ্রাফটা ব্যাক করবে অ্যাকচুয়ালি এই পথে, যেটা তাকে বুঝাই দিবে যে তার এইটুকু পার্মানেন্ট বিকৃতি ঘটে গেছে। এইটুকু পর্যন্ত কি বুঝতে পারছো? সিয়াম এন্ড রাফি? জি ভাই, বুঝতে পারছি ভাই। আচ্ছা, ওকে ওকে, আমরা আসি আরেকটাতে। এখানে জানি কি কি পয়েন্ট দিয়েছিলাম, জি আর এইচ। এই যে দেখো যে সাপোজ ধরো এইখানে যখন আসতেছে রাবার ব্যান্ডটার একটা পার্মানেন্ট বিকৃতি ঘটে গেছে, আমরা আগের উদাহরণ থেকে দেখছি যে এই বিকৃতিটা কত, 2.1, এই পয়েন্টের জন্য অ্যাকচুয়ালি পার্মানেন্ট বিকৃতি 2.21 2.2 হয়ে গেছে। আচ্ছা, তো এখন যদি এইখান থেকে বস্তুটাকে আবার আরেকটু টান দাও, সাপোজ ধরো তার তো বিকৃতি পার্মানেন্ট বিকৃতি 2.2 হয়েই আছে, এখন সাপোজ ধরো তুমি তাকে তার লিমিটের বাইরে রেখে আবার টান দিলা, যে ওই পার্মানেন্ট বিকৃতির লিমিট কতটুকু, এইটুকু, প্রথম বিকৃতির লিমিট কতটুকু, এইটুকু, যেটাকে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক সীমা বলা হয়। এই স্থিতিস্থাপক সীমার পরে পার্মানেন্ট বিকৃতির লিমিট এই পর্যন্ত। তার মানে তুমি যদি আবার এই পার্মানেন্ট বিকৃতির লিমিটেশনের বাইরে রেখে ফোর্স করো, সাপোজ ধরো তার স্থিতিস্থাপক সীমা পার্মানেন্ট বিকৃতির জন্য ছিল এই পর্যন্ত, তো তুমি অ্যাকচুয়ালি এটা থেকেও আরো বেশি জোরে টান দিলা, তো তখন কি হয়ে যাবে, যে নর্মালি আমরা জিনিসগুলা দেখি না যে টাকা টাকা বান্দার যে রাবার গুলা, যে এরকম টাকা বান্দার যে হচ্ছে নর্মাল চিকন রাবার গুলা, এটা যদি জোরে টান দাও তাহলে মাঝখানের এই অংশটুকু একদম সরু হয়ে যায় বা চিকন হয়ে যায়। বা রডের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, বা আমরা যদি কখন হচ্ছে প্লাস্টিকের পেন কলম গুলা যদি অ্যাকচুয়ালি গলাই, তাহলে হচ্ছে এই জিনিসটা খুবই ভালো মতো বুঝতে পারবো যে প্লাস্টিকের পেন যদি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আগুন দিয়ে, এখানে সাপোজ ধরো আগুনের ফ্লেম হচ্ছে প্লাস্টিকের পেনটা গলে যাচ্ছে, এই অবস্থায় যদি আমি এই পাশ থেকে এবং এই পাশ থেকে টান দেই, তখন দেখবো যে মাঝখানের অংশটুকু সরু হয়ে যাচ্ছে। এই জিনিসটা কি কেউ বুঝতে পারছি বা ফিল করতে পারি যে একটা প্লাস্টিককে যদি আমরা গলাই এবং দুই পাশ থেকে যদি অ্যাকচুয়ালি টান দেওয়া হয়, জি তাহলে মাঝখানের অংশটুকু সরু হয়ে যাবে। এই যে মাঝখানের অংশটুকু সরু হচ্ছে না, এই সরু হওয়া অংশটুকু অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, এই যে মাঝখানের অংশটুকু অ্যাকচুয়ালি সরু হয়ে যাচ্ছে। এই মাঝখানের অংশটুকু সরু হওয়ার গ্রাফটা হচ্ছে এইখানে সি থেকে ই পর্যন্ত। এবং একটা সময় কি হবে, সরু হইতে 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 এটা এক সময় ছিঁড়ে যাবে না, এই যে এইখানে হচ্ছে জি সেই ভাই। যে পয়েন্টটা হলো যেখান থেকে অ্যাকচুয়ালি ছিঁড়ে গেছে বা ব্রেকডাউন ঘটে গেছে। তাহলে আমরা প্রথমে কি পাইলাম, যে এইটুকু হচ্ছে তার ইনিশিয়াল লিমিট ছিল, and এইটুকু হচ্ছে তার পার্মানেন্ট বিকৃতির লিমিট। পার্মানেন্ট বিকৃতির লিমিট থেকেও যখন তাকে আবার ফোর্স প্রয়োগ করা হবে, তখন অ্যাকচুয়ালি বস্তুটা যেই পয়েন্টে আমরা ফোর্স প্রয়োগ করতেছি, যে পয়েন্টে আমরা ফোর্স প্রয়োগ করতেছি ওই পয়েন্টে বস্তুটা চিকন হওয়া শুরু করবে। চিকন হওয়ার গ্রাফ কোনটুকু, চিকন হওয়ার গ্রাফ হচ্ছে এইটুকু।
আচ্ছা, এখন যদি আরো টান দেওয়া হয় তাহলে একটা সময় বস্তুটা এখানে গিয়ে ব্রেকডাউন হয়ে যাবে বা শেষ করে ছিঁড়ে যাবে। আচ্ছা, এখন আসি যে এই যে আমি হচ্ছে তোমাদের এই পর্যন্ত হচ্ছে যে এখানে হচ্ছে জি লিখলাম আর হচ্ছে তোমার এখানে এইচ লিখলাম, এই পোর্শনটুকু হচ্ছে ফুললি প্লাস্টিক রিজিয়ন। এই পোর্শনটুকুকে বলা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন, সি জি এইচ ই, এই পুরো পোর্শনটুকুকে বলা হচ্ছে প্লাস্টিক রিজিয়ন। তোমরা কি এই গ্রাফটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। মোটামুটি ভাই। হ্যাঁ, মোটামুটি। আচ্ছা, তোমাদের গ্রাফটা ঠিক এইভাবে পরীক্ষা হলে ব্যাখ্যা করতে হবে। যে প্রথম ব্যাখ্যা করতে হবে যে এখানে ইলাস্টিসিটি ধর্ম মেনে চলে, যে ছেড়ে দিল আবার আগের পজিশনে ব্যাক করবে, এই পজিশনে আসলে যদি ছেড়ে দাও তাহলে আগের পজিশনে ব্যাক করবে না, একটু বিকৃতি ঘটে যাবে যেটা বোঝাচ্ছে তার পার্মানেন্ট বিকৃতি। এবং এরপরে যদি পার্মানেন্ট বিকৃতি সীমার পরেও যদি অ্যাকচুয়ালি আরো টান দাও তখন বস্তুটা চিকন হওয়া শুরু করবে একটা পয়েন্ট থেকে, এবং একটা নির্দিষ্ট সময় আরো বল প্রয়োগ করা হয়ে গেলে ওই পয়েন্টকে কেন্দ্র করে বস্তুটা ভেঙে যাবে। এটাই হচ্ছে তোমাদের স্ট্রেস ভার্সেস স্ট্রেইনের গ্রাফ। তোমরা যখন ভার্সিটিতে উঠবা এই জিনিসটা মারাত্মক লেভেলের কাজে লাগবে। আমরা যে গ্রাফটা কতবার পড়ছি কোনো আইডিয়া নাই। তোমাদের বইয়ের মধ্যে এখন একটু দেখাই, এটা তো হচ্ছে আমি মানে আমার গ্রাফ দেখাইলাম তোমাকে, নেট থেকে দেখাইলাম। তোমরা এখন এই বইয়ের এই গ্রাফটা দেখো। বইতে অ্যাকচুয়ালি যে গ্রাফটা পাবা বইতে হচ্ছে সেম গ্রাফটাই পাবা একটু ভিন্ন ভাবে। আমি দেখাইছি কি উপরের ভাবে, অ্যাকচুয়ালি আমরা যেটা দেখাইছি সেটা হচ্ছে মাইল্ড স্টিল বা হচ্ছে কাঁচা লোহা বা নর্মাল আমাদের আশেপাশে যে বস্তু আছে সেগুলোর জন্য। এই গ্রাফটাও হয়, কোনো সমস্যা নাই, মাঝে মাঝে গ্রাফ এদিক দিয়ে উঠে মাঝে মাঝে গ্রাফ এরকম ভাবে উঠে। আমাদের চিত্রতে ছিল উপরের দিকে, আমাদের এখানে আসতেছে নিচের দিকে, এটা কোনো সমস্যা নাই, এবং এই পয়েন্টে গিয়ে বস্তুটা ভেঙে যাবে বা ব্রেকডাউন করবে। তোমরা কাইন্ডলি একটু এই ব্যাখ্যাটুকু একটু পড়ে ফেলবা। তোমাদের এইটুকু পার্ট পর্যন্ত কি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, আমি এখন সামনে আগাচ্ছি। এটা কত ছিল? টাইপ 5, এখন হবে টাইপ 6। তো ভাই চারটা তো প্রায় শেষই হয়ে আসছে, আর দুটো টাইপ বাকি তাহলে। না ভাই, এখনো খেলাধুলা অনেক বাকি, বলা যায় খেলাধুলা অনেক বাকি। কততে আসছি এখন? টাইপ কত? 6। 6। আচ্ছা, তার জি মানে ভাই। টাইপ আরো অনেকগুলো বাকি আছে, আরো 6টা টাইপের মতন বাকি আছে, 12টা টাইপ, সরি ভাই। আমি তো বলি কি রে, 8টা টাইপ বা পুরো চ্যাপ্টারে 6 নম্বর টাইপ তাই সে করলাম। এখন পড়বো হচ্ছে ইয়ংস গুণাঙ্ক। সেই ইয়ংস গুণাঙ্ক, এই যে আমরা মডুলাস এই যে গ্রাফের মধ্যে দেখলাম যে এইখানে গিয়ে আবার ঠিক এই আগের পজিশনে ব্যাক করছে, এইটুকু হচ্ছে ইলাস্টিসিটি মেনটেন করে বা ইয়ংস মডুলাসের সূত্র মেনে চলে। সেই ইয়াংস গুণাঙ্ককে অ্যাকচুয়ালি বলা হয় ইয়াংস মডুলাস। সাইনটা কিভাবে দিলেন? ওয়াই, জাস্ট সিম্পল ওয়াই, সিম্পল ও ক্যাপিটাল ওয়াই। ভাই। আচ্ছা, এই ইয়ংস মডুলাসের সূত্র হচ্ছে পীড়ন বাই বিকৃতি। এখন এটাকে একটু ভাই এটা তো সিম্পলিফাইড ভাবে লিখবো। হ্যাঁ, ঢালও লেখা যায়। ইলাস্টিসিটি, হ্যাঁ ঢাল লেখা যায়, বাট আমরা এটা লিখবো না। এখানে একটা জিনিস অ্যাপ্লাই করবো যে পি সমান সমান আমরা কি জানি, এফ বাই এ। আবার বিকৃতি সমান কি জানি, নতুন যতটুকু দৈর্ঘ্য বাড়ছে ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য। এই টোটাল সূত্রটাকে আমরা যদি উপর নিচ করে ফেলি তাহলে আমরা ইয়ংস মডুলাস সমান সমান পাবো এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এটা হচ্ছে আমাদের ইয়ংস মডুলাসের সূত্র। যে কোনো একটা বস্তুতে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটার আদি দৈর্ঘ্য থেকে কিছু পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল, তখন বস্তুটার ইয়ংস মডুলাসটা কত। তোমরা হচ্ছে একটা কাজ করা, বই থেকে হচ্ছে লোহা, তামা, সোনা, এই তিনটার ইয়ংস মডুলাস কত সেগুলো একটু জেনে রাখবা, মাঝে মাঝে এমসিকিউ তে ডিরেক্ট দিয়ে দেয়। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আয়তন বিকৃতি, বা যেটাকে অ্যাকচুয়ালি কি বলা হয় ভুলে গেছি। আয়তন বিকৃতিকে জানি কি বলা হয়, কে নামে একটা কি ওয়ার্ড আছে জানি। আয়তন বিকৃতি না, আয়তন গুণাঙ্ক, সরি আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে কে দ্বারা না লেখা হয়, এটার সূত্র হচ্ছে এফ আদি আদি আয়তন ক্ষেত্রফল ইনটু আয়তনের যতটুকু চেঞ্জ হয়েছে।
এই আয়তন গুণাঙ্কের সাথে সংনম্যতার একটা সূত্র আছে, সামনে যখন তোমাদের পড়াবো তখন অ্যাকচুয়ালি সংনম্যতা বুঝতে পারবা, আর এখন লিখে রাখো সংনম্যতা। সংনম্যতা সংনম্যতাকে এই সিগমা টাইপের দ্বারা লেখা হয়, যেটার ভ্যালু হচ্ছে 1/k। জিনিসটা তোমরা সংনম্যতা পরে বুঝতে পারবা, জাস্ট জেনে রাখো যে সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের ব্যস্তানুপাতিক, আয়তন গুণাঙ্কের ব্যস্ত। এরপর অ্যাকচুয়ালি পড়বো ক্ষেত্রফল গুণাঙ্ক। বি, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় বাল্ক মডুলাস। এটা যেরকম হচ্ছে দৈর্ঘ্য গুণাঙ্ক, এই যে দেখো দৈর্ঘ্য নিয়ে কাজ করছি, এখানে কাজ করবে হচ্ছে ক্ষেত্রফল নিয়ে। এফ আদি ক্ষেত্রফল ডিভাইডেড বাই স্মল ক্ষেত্রফলের চেঞ্জ। এটুকু পর্যন্ত লেখা আমি বলে দিচ্ছি। তোমরা অ্যাকচুয়ালি ম্যাথ করতে গেলে বুঝতে পারবা এই এ এবং এই এ দুইটা কাটাকাটি যায় কি যায় না, এখন আমি বলবো না। দৈর্ঘ্য গুণাঙ্ককে বলা হয় ইয়ংস মডুলাস, ক্ষেত্রফল গুণাঙ্ককে বলা হয় বাল্ক মডুলাস। ভাই ডেল ভিটা কি? ডেল ভিটা হচ্ছে নতুন যে আয়তন পরিবর্তন হয়েছে ডিভাইডেড মানে, আর এই ভিটা হচ্ছে আদি আয়তন। যে একটা বস্তুর আয়তন সাপোজ ধরো আগে ভি ছিল, বলটাকে যদি চাপ দাও তাহলে হচ্ছে বলটা আর একটু ছোট হয়ে গেল, এই যে এটি হইতেছে ডেল ভি। সরি সরি, এই যে এই পোর্শনটুকু অংশ হচ্ছে ডেল ভি, এটা না। আপনাদেরকে এটুকু পর্যন্ত লেখা হয়েছে। লাস্ট এই টাইপের মধ্যে আরেকটা লাস্ট সূত্র যে আমরা পড়বো হচ্ছে তোমার ক্রিংটন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক বা মোচড় গুণাঙ্ক বা আকার গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক, যেগুলো আমরা কালকে পড়তেছিলাম ওই যে মোচড় পীড়ন, মোচড় ব্যবর্তন, ওইটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি মোচড় গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক। মোচড় গুণাঙ্ককে ইটা দ্বারা লেখা হয়, ইটা সমান সমান f/a ডিভাইডেড বাই থেটা। এই থেটা কোনটা? এই থেটা হচ্ছে যে আমাদের বস্তুটা এখানে ছিল, আমরা যদি এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটা এই যে একটু এই পাশ সরে যায় এবং এখানে হচ্ছে একটা থেটা কোণ তৈরি করে, এই থেটা হচ্ছে এটা। এফ কোনটা? এই যে এফ যে বল প্রয়োগ করছো, এবং ক্ষেত্রফল কোনটা? এই যে এখানে যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ছিল, এটা হচ্ছে সেই এ। এখান থেকে পাবো হচ্ছে আমরা মোচড় গুণাঙ্ক। এগুলা জাস্ট নরমালি সূত্র। এখন আমরা জানি যে অ্যাকচুয়ালি নোট লেখো, সবাই নোট লেখা ফেলো, এবং এই নোটটা খুবই ভালো করে খেয়াল করবা। এই যে আমরা এখানে এফ ইউজ করতেছি, এখানে এফ ইউজ করতেছি, এখানে এফ ইউজ করতেছি, এখানে এফ ইউজ করতেছি, এই এফ এর ভ্যালু গুলো অ্যাকচুয়ালি কি হবে? যদি কোনো আমরা একটা বস্তুকে উপর থেকে ঝুলাই দেই, তার মানে সেটার ভর এমজি নিচের দিকে কাজ করবে, তখন এফ হবে এটা। যদি কোনো একটা বস্তু এ ত্বরণে গতিশীল হয়, তখন আমরা এফ সমান সমান কি জানি? এম এ, তখন এফ এর পরিবর্তে হবে এম এ। আবার স্প্রিং এর ক্ষেত্রে আমরা কি জানি? স্প্রিং এর ক্ষেত্রে এফ সমান সমান আমরা জানি কে এক্স, তখন এই এফ এর পরিবর্তে কে এক্স বসাই দিব। আবার এফ সমান সমান আমরা জানি এম ভি স্কোয়ার বাই আর, কেন্দ্রমুখী ত্বরণ। দেন দাঁড়াও, কেন আচ্ছা, দেন ভি এর পরিবর্তে যদি আমরা অ্যাকচুয়ালি ওমেগা বসাই, তখন আমরা পাবো এম ওমেগা স্কোয়ার আর। দেন ওমেগার পরিবর্তে টুয়াইস পাই বাই টি, টুয়াইস পাই এফ, টুয়াইস পাই এন এফ বসাইতে পারি, আরো অনেক কিছু বসাইতে পারি। আবার যখন বড় হবা সেকেন্ড পেপারে, তখন অ্যাকচুয়ালি দেখবে এফ এর পরিবর্তে আমরা পড়তে পারতেছি কিউ ভিবি সাইন থেটা। এটা পরে ডিসকাস করবো। আচ্ছা, এই এফ এর পরিবর্তে আমরা এই টোটাল জিনিসগুলো অ্যাকচুয়ালি এখানে বসাবো। এইটুকু পর্যন্ত কি কারো বুঝতে কোনো সমস্যা আছে? না ভাইয়া। Okay, একটা ম্যাথ করো। কোন 1 মিটার দীর্ঘ তারকে 10টি
একটি চুম্বক, না না না, চুম্বক ক্ষেত্র তো তোমাদের পড়ায় নেই। তাহলে সাপোজ ধরো দীর্ঘ মিটার তারকে 10 গ্রাম ভরের একটি বস্তুর সাথে ঝুলিয়ে স্থির পানিতে বস্তুটির আয়তন সাপোজ ধরো কত কত হবে, 2 মিটার কিউব, না 4 মিটার কিউব। ভাইয়া দেখা যায় না নিচে। আচ্ছা আচ্ছা। কোন ভাইয়া 1 মিটার, অপরটির না অরটির? তারটি তারটি ও তারটি কোন 1 মিটার দীর্ঘ তারকে 10 গ্রাম ভরের একটি বস্তুর সাথে ঝুলিয়ে স্থির পানিতে রাখা হলো। বস্তুটির আয়তন 4 মিটার কিউব। তারটির আদি দৈর্ঘ্য 2 মিটার এবং দৈর্ঘ্য বিকৃতি 0.9 মিটার, ব্যাসার্ধ 0.5 মিটার যদি হয়, তাহলে তারটির ইয়ংস মডুলাস কত? একটু ভাবো, একটু ট্রাই করো তো। ওয়াই মানে ওয়াই ইকুয়ালস টু ইয়ংস মডুলাস বলছি, তার মানে ইয়ংস মডুলাসের সূত্র কোনটা? ইয়ংস মডুলাসের সূত্র ওয়াই ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। এই সূত্রটা আমরা ইউজ করব। সবকিছুই জানো, এখানে সবকিছুই দেওয়া আছে, একটু জাস্ট ট্রাই করো, ভ্যালু গুলা বসাও, কি হবে একটু ভাবো, দেন আমি বলে দিচ্ছি। বেশ, তারটির দৈর্ঘ্য কত? 1 মিটার নাকি 2 মিটার, কোনটা? তারটির আদি দৈর্ঘ্য 2 মিটার এবং এই বস্তুটা ঝুলা দেওয়ার ফলে তার দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিটার বৃদ্ধি পাইছে। একবারে উপরে যে লেখা কোনো 1 মিটার দীর্ঘ তারকে। সরি,
আপনারা করতে থাকেন, আমি একটু সাইডে সাইডে করতে থাকি। আচ্ছা, ফার্স্ট অফ অল আগে এটার চিত্রটা আঁকি। এটার চিত্রটা কিরকম হবে, যে হচ্ছে এই একটা তার, 2 মিটার দীর্ঘ একটা তার, এটার মধ্যে একটা বস্তু ঝুলানো আছে। এই তারটার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। তো বস্তু ঝুলানোর পর তারটার দৈর্ঘ্য এইখান থেকে এইটুকু বেড়ে গেল। বেড়ে গেল বলতে কত মিটার বাড়লো? 0.9 মিটার বাড়লো। তো বাড়লো, ভালো কথা। কিন্তু চিত্রটা শুধু এইটুকু হবে না, কজ আমাদের বলছে এই বস্তুটা একটা পানির মধ্যে হচ্ছে ডুবানো আছে। বস্তুটা সিম্পলি একটা পানির মধ্যে ডুবানো আছে। আচ্ছা, পানির মধ্যে ডুবানো আছে। এটার ভর হচ্ছে কত গ্রাম বলছিলাম? 10 গ্রাম। বস্তুটার আয়তন হচ্ছে 4 মিটার কিউব। আচ্ছা, তোমরা সবাই একটু এখানে দেখো তো, এইখানটাতে একটু দেখো যে কোন একটা বস্তুকে সাপোজ ধরো যদি আমি একটা ভর দ্বারা ঝুলাই দিই, তাহলে বস্তুটা নিচের দিকে কত বল কাজ করবে? mg বল কাজ করবে। এটা নর্মাল কমন সেন্স জি আমরা ম্যাম। জানি। আচ্ছা, আবার 9-10 থেকে আমরা কোন একটা জিনিস দেখে আসছি, যে সাপোজ ধরো কোন একটা পাত যদি এই একটা পানির মধ্যে ভেসে থাকে, এই পাতটা যদি পানির মধ্যে ভাসে, তখন পানির নিচ থেকে এই পাতের উপর লম্বভাবে প্লবতা বল কাজ করে। যে বলের কারণে এই বস্তুটাকে উপরের দিকে একটা ফোর্স দেয় হচ্ছে পানি। পানি এই বস্তুটাকে উপরের দিকে যে ফোর্স দিচ্ছে, সেটাকে অ্যাকচুয়ালি প্লবতা বল বলা হয়ে থাকে। সরি, এই উপরের দিকে ফোর্স দেওয়াটাকে প্লবতা বল বলা হচ্ছে। তার মানে এইখানে যে পানি আছে, এই পানিও তো এই বস্তুটাকে উপরের দিকে একটা প্লবতা বল ধাক্কা দিবে না? প্লবতা বলে উপরের দিকে একটা ফোর্স প্রয়োগ করবে। তার মানে এখানে আমরা কতগুলা বল দেখতে পাচ্ছি। একটা বল নিচের দিকে mg কাজ করতেছে, আরেকটা বল এই বস্তুটাকে উপরের দিকে, মানে প্লবতা বল উপরের দিকে নিচ্ছে। তার মানে এই দুইটা বল পাচ্ছি। তো অ্যাকচুয়াল যে বলটা আমরা এখান থেকে পাবো, যে একই ডিরেকশনে দুইটা বিপরীতমুখী বল থাকলে আমরা লব্ধি নেই, যে বড়তা থেকে ছোটটা প্লবতা হচ্ছে বিয়োগ করে ফেলবো। এটা হচ্ছে আমাদের টোটাল বল এই সিস্টেমের মধ্যে কাজ করছে। এই পাশে বড়, এই পাশে ছোট, তার মানে বড় থেকে ছোটটা বিয়োগ করে দিব। আচ্ছা, লব্ধির এইখানে সূত্রটা কি অ্যাপ্লাই করছি, যে এইদিকে 20 নিউটন বলে টানতেছি, এইদিকে 10 নিউটন বলে টানতেছি, তার মানে বস্তুটা অবভিয়াসলি 10 নিউটন বলে এইদিকে সরে যাবে। সেম প্রসিডিউরটাই আমরা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করছি, যে বড় বল থেকে ছোট বলটা বিয়োগ করে দিচ্ছি, যেহেতু দুইটা ডিরেকশন একই। এখন সবাই আমরা জানি যে আমরা প্রবতা বলের সূত্র ভুলে গেছি। ভুলে গেছি না? জি ম্যাম। এটা ভুলে যাওয়া কি ঠিক হয়েছে? দেখো, প্লবতার সূত্র হচ্ছে ভি রো জি। প্লবতা সমান সমান ভি রো জি, আর এইচ গভীরতা চাপ পি সমান সমান এইচ রো জি। একটা হচ্ছে এইচ রো জি, একটা হচ্ছে ভি রো জি। আচ্ছা, প্লবতা বল পাচ্ছি আমরা ভি রো জি। তাহলে এখন ইয়ংস মডুলাসের সূত্র কি হবে? ইয়ংস মডুলাসের সূত্র হবে y ইকুয়ালস টু এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল, যেখানে এফ এর ভ্যালু হচ্ছে mg মাইনাস ভি রো জি ডিভাইডেড বাই ক্যাপিটাল এল এ স্মল এল। এখন জাস্ট আমরা ভ্যালু ইনপুট করব। কি কি ভ্যালু? এম এর ভ্যালু। এম কত জানি আমরা? 10 গ্রাম। ক্ষেত্রফল তো দেওয়া নেই, ক্ষেত্রফল তো দেওয়া নেই আমার। হ্যাঁ, সেটাই আসতেছে আসতেছে। এম এর ভ্যালু কত দেওয়া আছে? এম এর ভ্যালু হচ্ছে এই যে 10 গ্রাম দেওয়া আছে, বাট 10 গ্রাম থেকে আমরা কেজিতে কনভার্ট করতে হবে। 10 ইন্টু 10⁻³ কেজিতে কনভার্ট হয়ে গেল। আচ্ছা, যেটাই হোক আসবে। জি এর ভ্যালু কত? 9.8। এটা হচ্ছে টোটাল আমাদের গেল mg। আচ্ছা, ভি রো জি, ভি কোনটা? ভি হচ্ছে এই যে এই বস্তুটার আয়তন। এই বস্তুর আয়তন কত বলে দেওয়া আছে? 4 মিটার কিউব বলে দেওয়া আছে এই বস্তুটার আয়তন, তার মানে 4। আচ্ছা, এরপর আছে রো, পানির ঘনত্ব কত? পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এরপর আবার আছে হচ্ছে জি, তার মানে 9.8। এইটুকু আমরা পাইলাম হচ্ছে ভি রো জি। এটার সাথে কি গুণ করতে হবে? আদি দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য কত ছিল? 2 মিটার দৈর্ঘ্য, এবং দৈর্ঘ্য বেড়ে কতটুকু হয়েছে? 0.9 মিটার দৈর্ঘ্য বাড়ছে। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? তারের ব্যাসার্ধ। আচ্ছা, কোন একটা বস্তু যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, তার মানে আমরা বস্তুটার ক্ষেত্রফল বের করতে পারবো। এই হচ্ছে আমাদের তার, এটা ব্যাসার্ধ যদি দেওয়া দেয়, তার মানে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো এ সমান সমান পাই আর স্কোয়ার দিয়ে।
এই হচ্ছে সেই ক্ষেত্রফল এ সমান সমান পাই আর স্কয়ার, যেখানে আর হচ্ছে এই যে তারের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে। এই ক্ষেত্রফল এটাকে বলা হয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটি হচ্ছে আমাদের ইয়ংস মডুলাসের অ্যান্সার। প্রশ্নটা কি বুঝতে পারছি? জি ভাই, অনেক হার্ড ছিল। না, এটা খুবই নরমাল ছিল, লুমা টাইপের ম্যাথ ছিল এটা। বিশ্বাস করো, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ ম্যাথ। তোমাদের এই চ্যাপ্টার এখনো ম্যাথে যাওয়া হয়নি। আচ্ছা, তোমরা তুলছো না একটা? জি ভাই, তুলছি পুরোটা। ভাই এ এর মানটা আরেকবার একটু বুঝাই দেন। পাই আর আচ্ছা আচ্ছা, আচ্ছা, এ মানে কি জানি আমরা? ক্ষেত্রফল, এরিয়া। এ মানে আমরা জানি ক্ষেত্রফল, এরিয়া। সো ক্ষেত্রফল যদি আমাদের অ্যাকচুয়ালি বের করতে হয়, তাহলে আমাদের হচ্ছে ব্যাসার্ধ আমরা জানি। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি জানি, তাহলে সেটা ক্ষেত্রফল বের করার সূত্র কি? এ সমান সমান পাই আর স্কয়ার। এই যে ক্ষেত্রফল বের করার সূত্র, সেই সূত্রটা অ্যাকচুয়ালি আমরা এখানে এর পরিবর্তে পাই আর স্কয়ার অ্যাপ্লাই করছি, এবং আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া ছিল। এটুকু পর্যন্ত বুঝতে পারছি? জি ভাই। ওকে, সামনে যাই। আরেকটা এক্সাম্পল দেখো। Oops. Hold, look. প্রমাণ চাপ আমরা কত জানি? 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে আমাদের বাতাস আমাদেরকে এই পরিমাণ চাপ দিচ্ছে। একটি পাত্রে 4000 সিসি কেরোসিন আছে। সিসি কেরোসিন আছে। যখন পাত্রের সিপিটি কিছুটা ভেতরে ঠেলে দেওয়া হয়, তখন কেরোসিনের উপর প্রযুক্ত চাপ বৃদ্ধি পেয়ে 4×10⁵ নিউটন মিটার পার স্কয়ার হয়, এবং আয়তন 339 সিসি হয়। আচ্ছা, প্রশ্নটা আপনারা সবাই তুলে ফেলেন। আমি আবারও বলে দিচ্ছি যে একটি পাত্রে, প্রমাণ চাপে 10⁵ নিউটন মিটার পার স্কয়ার একটি পাত্রে 4000 সিসি কেরোসিন আছে। যখন পাত্রের সিপি কিছুটা ভেতরে ঠেলে দেওয়া হয়, তখন কেরোসিনের উপর প্রযুক্ত চাপ এত থেকে বৃদ্ধি পেয়ে এততে হয়, মানে এতটুকু বৃদ্ধি হয়, এবং এর ফলে আয়তনের পরিবর্তন এতটুকু হয়। কেরোসিনের আয়তন গুণাঙ্ক কত? সিম্পল জিনিস, সিম্পল সূত্র আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা করবা। আমি জাস্ট একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এখানে কি চাইছি? আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক মানে বাল্ক মডুলাস। আয়তন গুণাঙ্ক, সরি, আমাদের একটু ভুল হয়েছে। আমরা যে এর আগে গুলাতে পড়ে আসছি যে আয়তন গুণাঙ্ক বা ক্ষেত্র গুণাঙ্ক, তো আয়তন গুণাঙ্কর ওখানে আয়তন গুণাঙ্ককে বি দ্বারা লিখবা। আচ্ছা, লেখো আয়তন গুণাঙ্ককে বি দ্বারা লিখো। আমরা এই তো কে জিনিসটা দ্বারা কেন লিখছিলাম? কে দ্বারা লিখছে? আচ্ছা আচ্ছা, ওইটাকে হচ্ছে বি দ্বারা লেখো। কেও লেখো, বিও লেখো, দুইটার যে কোনো একটা লেখো। কেও অবলিক বি, দুইটার যে কোনো একটা। বাল্ক মডুলাস সমান সমান কি হবে? ভাই কে বা বি না ভি, কোনটা?
বি 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 বি, এই যে স্মল বি। আচ্ছা সূত্রটা কি এফ ছিল? ইন্টু এ ডিভাইডেড বাই না, এফ বাই এ, আর এখানে হচ্ছে ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই স্মল ভি। ক্লিয়ার? আচ্ছা, জি ভাই। বাট এখানে কোথাও কোনো বলের কথা কোথাও বলে দেওয়া নাই, কোনো বলের কথা অ্যাকচুয়ালি এখানে বলে দেওয়া নাই। তো তাহলে এখানে আমরা বল আনতেছি, আবার এখানে ক্ষেত্রফলেরও কোনো কথা বলে দেওয়া নাই, এখানে আবার ক্ষেত্রফল আনতেছি, সো এই জিনিসটার মধ্যে একটু চেঞ্জ আসবে। এটা এই বলতে কিরণ জিনিসটার লিখবো মধ্যে আমরা? হালকা একটু চেঞ্জ আসবে, হ্যাঁ। এইটার পরিবর্তে আমরা লিখবো পিভি ডিভাইডেড বাই ক্যাপিটাল ভি। কারণ কি, পি সমান সমান আমরা জানো এফ বাই এ। এই যে এফ বাই এর পরিবর্তে আমরা ডিরেক্ট এখানে পি লিখে দিছি, এই চেঞ্জটুকুই আসবে। এখন এখানে সব ভ্যালু দেওয়া আছে, তোমরা জাস্ট একটু ক্যালকুলেট করে বের করো। আচ্ছা, জুমের অবস্থা আবার খারাপ হয়ে গেছে আমার। আমি জানি না কোন অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছে, এতদিন পর্যন্ত আমাকে হচ্ছে ফ্রি লিমিট দিল, আজকে ফ্রি লিমিট দিচ্ছে না বান্দরগুলা। আচ্ছা ভাইয়া, এখানে লেস দেন পি এর মান কোনটা? 10 10 পাওয়ার 5 ওটা? এইটা একটু চিন্তা করো, গেস করো, তোমরা একটু করো, আমি তোমাদের লিংক পাঠাচ্ছি, ওই লিংকটাতে একটু আবার জয়েন করো, আচ্ছা ভাই। টাইম লিমিট শেষ হয়ে যাচ্ছে।